হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে ইন্ডিয়ান ইকোনমি সিরিজের সেকেন্ড ভিডিও, দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো আজকের ভিডিও টপিক হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা বুঝবো হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম। তো এইখানে একটা ডেফিনেশন আছে, তো এই ডেফিনেশনটা আমরা খুবই সিম্পল ওয়েতে বুঝবো, যদিও এই ডেফিনেশনটার অনেক কিছু টেকনিক্যাল টার্মস আছে যেগুলো আমরা এখন দেখব না, বাট এখন শুধুই আমরা এটাকে সিম্পলি বুঝবো হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তো যখন আমরা চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যাব তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম ইন টেকনিক্যাল টার্মস। ঠিক আছে, তো ন্যাশনাল ইনকাম কি বোঝার আগে আমরা বুঝবো যে হোয়াট ইজ ইনকাম বা হোয়াট ইজ তোমার ইনকামটা কি। তোমার ইনকামটা হচ্ছে যে ইন আ পার্টিকুলার ইয়ার, জানুয়ারি থেকে শুরু করে আপ টু ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে তুমি যত টাকা আর্ন করেছো, ঠিক আছে, যত টাকা ইনকাম করেছো সেটার একটা এগ্রিগেট বা সেটার একটা সাম, টোটাল এক বছরে তুমি যত টাকা আর্ন করেছো সেটাই হচ্ছে তোমার ন্যাশনাল, তো সেটা হচ্ছে তোমার ইনকাম। একইভাবে একটা ন্যাশনের ক্ষেত্রে একটা ন্যাশনে কোনো একটা পার্টিকুলার ইয়ারে যেটা যেটা প্রোডাকশান হয়, যত টাকার জিনিস প্রোডাকশান হচ্ছে সেটাই হচ্ছে ওই কান্ট্রির ন্যাশনাল ইনকাম। যত টাকার জিনিস প্রোডাকশান হচ্ছে বা বাইরে থেকে যেটা আসছে সেই টোটালটা হচ্ছে কি কান্ট্রির ন্যাশনাল ইনকাম। তো খুবই সিম্পল ওয়েতে সিম্পল ডেফিনেশনের মাধ্যমে আমরা বুঝলাম হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, বাট তার মধ্যে কতগুলো টেকনিক্যাল জিনিস লুকিয়ে আছে যেগুলো আমরা চ্যাপ্টারটাকে যখন এগিয়ে নিয়ে যাব তখন বুঝবো। ঠিক আছে, তো একবার আমরা শুধু ডেফিনেশনটা একটু দেখে নিই। It refers to the income earned by any nation in terms of monetary value in an accounting year. ঠিক আছে, it is the aggregate of the factor income earned by normal residents. Factor income earned by normal residents কথাটার অর্থ হচ্ছে ফ্যাক্টর ইনকামটা কি। ফ্যাক্টর ইনকামটা কী জিনিস আমরা একটু জাস্ট বুঝে নিই। হোয়াট ইজ ফ্যাক্টর ইনকাম? দেখো, কোনো একটা কোম্পানি যখন বসে, কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি একটা বসবে মনে করো, তখন তার কি কি প্রয়োজন, তার চারটে ফ্যাক্টরস অফ প্রোডাকশন প্রয়োজন, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। ফ্যাক্টরস অফ প্রোডাকশন কী কী থাকে? ল্যান্ড থাকে, লেবার থাকে, তারপর ক্যাপিটাল থাকে, এন্টারপ্রেনিউরশিপ থাকে। ঠিক আছে, তো এইগুলোর বিনিময়ে কোম্পানি কিন্তু এই ব্যক্তিদের কিন্তু লেবার যে হয় বা ল্যান্ডের, যার থেকে ল্যান্ড রেন্টে নেওয়া হয়, তাকে কিন্তু পেমেন্ট করতে লাগে। তো এই ল্যান্ড হোল্ডার যে ইনকামটা পাচ্ছে সেটাকে আমরা বলছি ল্যান্ড হোল্ডারের ফ্যাক্টর ইনকাম, বা লেবার যে পেমেন্টটা পাচ্ছে ওয়েজেস হিসেবে সেটা বলছি লেবারের ফ্যাক্টর ইনকাম, বা ক্যাপিটালের যে ইন্টারেস্টটা হয় সেটাকে বলছি আমরা ফ্যাক্টর ইনকাম। এন্টারপ্রেনিউরশিপের যে এন্টারপ্রেনিউর যিনি থাকবেন বা বিজনেসম্যান যিনি থাকবেন, ওনার যে প্রফিটটা সেটাও হচ্ছে কাইন্ড অফ ফ্যাক্টর ইনকাম। ঠিক আছে, তো ফ্যাক্টর ইনকাম আমরা বুঝলাম, আমরা আগের ভিডিওতেও কিন্তু দেখলাম হোয়াট ইজ ফ্যাক্টর ইনকাম। চলো এগিয়ে যাই, তার আগে একটা দুটো ফ্যাক্ট জানার আছে। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ওয়াজ ফার্স্ট অ্যাটেম্পটেড বাই দাদাভাই নৌরোজি ফার্স্ট ট্রাই করেন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের জন্য উনি চেষ্টা করেন। ঠিক আছে, আপ টু ইন্ডিপেন্ডেন্সের পর থেকে আপ টু 2019 পর্যন্ত সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, ঠিক আছে, সিএসও কিন্তু এনআই ক্যালকুলেট করতো আপ টু 2019 পর্যন্ত। তো 2019-এ গিয়ে কী হলো, সিএসও এনএসএসও, দ্যাট ইজ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, সিএসওর সাথে যুক্ত হলো, এবং 2019 থেকে শুরু করে এরপরে এই দুটো মার্জ হয়ে গেল। মার্জ হয়ে কী তৈরি হলো, এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস। তো কী হলো, বেসিক্যালি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস কনভার্ট হয়ে গেল ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসে। তো এখন থেকে কিন্তু 2019-এর পর থেকে কিন্তু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসই তোমার কী করে, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করে বা ক্যালকুলেট করে। ঠিক আছে, তো ন্যাশনাল ইনকামকে বোঝার জন্য কতগুলো প্যারামিটার আমাদের জানতে হবে। দেখো, প্যারামিটারগুলো কী কী? সবচেয়ে পপুলার প্যারামিটার হচ্ছে জিডিপি, যেটা আমরা প্রায়ই খবরের কাগজে বা নিউজ চ্যানেলে দেখতে পাই যে ইন্ডিয়ার জিডিপি এত, ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট এত। ঠিক আছে, ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট এত। তো জিডিপিটা কী জিনিস সেটা আমরা আজকে বুঝবো। দেখো, এনডিপি, জিএনপি, এনএনপি, ন্যাশনাল ইনকাম, পিআই, ডিআই, এনডিআই,
পিসিআই এক্সেট্রা, ঠিক আছে। তো দেখো এখানে একটা টার্ম পেয়েছি আমরা ন্যাশনাল ইনকাম। যখন আমরা এই এনআইটা বুঝবো তখনই বেসিক্যালি আমরা টেকনিক্যাল টার্মে আমরা এনআইটাকে বা ন্যাশনাল ইনকামটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আপাতত ন্যাশনাল ইনকাম বলতে আমরা শুধুই সিম্পল একটা ডেফিনেশন বুঝলাম যে সারা বছরে একটা নেশনের যা প্রোডাকশন থাকে বা যা ইনকাম থাকে সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। দেখো তো ফার্স্ট টপিক হচ্ছে আমাদের হোয়াট ইজ জিডিপি। হোয়াট ইজ জিডিপি? দেখো জিডিপি হচ্ছে কোনো একটা অ্যাকাউন্টিং ইয়ারে, কোনো একটা পার্টিকুলার ইয়ারে, হ্যাঁ, কোনো একটা কান্ট্রির মধ্যে, কান্ট্রির টেরিটরির মধ্যে, কোনো একটা কান্ট্রির টেরিটরির মধ্যে, বাউন্ডারির মধ্যে যে গুডস অ্যান্ড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হয়, যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হয় কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে, কোনো দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা পয়েন্ট? যতটা গুডস অ্যান্ড সার্ভিসেসের প্রডিউস হয় ডোমেস্টিক টেরিটরির মধ্যে কোনো একটা পার্টিকুলার ইয়ারে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার জিডিপি, ঠিক আছে, বা ওই দেশের জিডিপি। তো ইন্ডিয়ার জিডিপি বলতে আমরা বুঝি যে ইন্ডিয়ার মধ্যে কোনো একটা পার্টিকুলার ইয়ারে, ঠিক আছে, যতটা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের প্রোডাকশন হয় সেটাই হচ্ছে জিডিপি। দেখো তো জিডিপি যে ওয়ার্ডটা সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটাকে আমরা একটু ভেঙে ভেঙে একটু স্প্লিট করে বোঝার চেষ্টা করি। দেখো গ্রস মানে হচ্ছে টোটাল প্রাইস অর ফ্যাক্টর কস্ট অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। যে কোনো ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসে প্রডিউস হচ্ছে সেগুলোর টোটাল প্রাইস সেই বোঝানোর জন্য আমরা গ্রস ওয়ার্ডটাকে ইউজ করছি, ঠিক আছে। ডোমেস্টিক মানে হচ্ছে ইন্ডিয়ার বা যে কোনো দেশের হোক, যে কোনো দেশের বাউন্ডারির মধ্যে, ঠিক আছে, বাউন্ডারির মধ্যে কে প্রডিউস করছে দেখে লাভ নেই, বাউন্ডারির মধ্যে যতটা প্রডিউস হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্ট বলতে এখানে বোঝা যাচ্ছে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস কথা অর্থ হচ্ছে দেখো ইট ডাজন্ট টেক ইনটু অ্যাকাউন্ট ইন্টারমিডিয়েট গুডসগুলোকে কাউন্ট করা হয় না। এবার ফাইনাল গুডস কি? দেখো এইখানে মেবি কোনো একটা কোম্পানি সে কিছু একটা প্রডিউস করছে, সে একটা প্রোডাক্ট এ প্রডিউস করছে, এ থেকে বিতে চলে গেল, বি আরেকটা কোম্পানি 1, এটা হচ্ছে কোম্পানি 2, বি আরেকটা কোম্পানি। তো বি কী করছে, কিছু একটা প্রডিউস করছে, হ্যাঁ। তো এই বি এর প্রোডাকশান ড্রপটাকে নিয়ে কী করলো, সি অন্য একটা কোম্পানি 3, সি অন্য একটা কোম্পানি যে একটা গুডস তৈরি করলো যেটা একটা ফাইনাল গুডস, ঠিক আছে, এটা হচ্ছে এখন ফাইনাল গুডস। তো আমি শুধু কি করব, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের সময় বা জিডিপি অ্যাকাউন্টিংয়ের সময় শুধুই সি এর প্রোডাকশনটাকে আমি নেব, এ এবং বি এর প্রোডাকশনটাকে আমি নেব না, বিকজ সি এর কাছে এ এবং বি কিন্তু হচ্ছে কি ইন্টারমিডিয়েট গুডস, ঠিক আছে। সি এর যে র মেটেরিয়াল সেটাকে এ প্রডিউস করছে, বি প্রডিউস করছে, আবার বি এর যে র মেটেরিয়াল সেটা এ প্রডিউস করছে। তো এর প্রোডাকশন এবং বির প্রোডাকশনটা কিন্তু হয়ে গেছে সি এর কাছে কি ইন্টারমিডিয়েট গুডস। তো আমি যখন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট করব তখন কিন্তু আমি শুধুই সি এর প্রোডাকশনটাকে নেব, এ এবং বি যেটা কিনা সি এর কাছে হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস সেগুলো কিন্তু নেব না, ঠিক আছে। তো দেখো ডোমেস্টিক টেরিটরির মধ্যে কি কি আসছে, ইট ইনক্লুডস ইকোনমিক অ্যাক্টিভিটি ইন দ্য টেরিটোরিয়াল ওয়াটার। ইন্ডিয়ার টেরিটোরিয়াল ওয়াটার, ইন্ডিয়ার বাউন্ডারি ছাড়াও ইন্ডিয়ার যে টেরিটোরিয়াল ওয়াটার আছে, মানে সমুদ্রের মধ্যে যে ইন্ডিয়ার যে অংশটা রয়েছে বা যতটা অংশের মধ্যে ইন্ডিয়ার অধিকার আছে, এটা কত হয়, আপ টু 12 মাইলস পর্যন্ত হয়। 12 মাইলস পর্যন্ত ইন্ডিয়ার বাউন্ডারি থেকেও কিন্তু সমুদ্রের মধ্যে 12 মাইলস পর্যন্ত ইন্ডিয়ার অধিকার থাকে, বা সেই অংশের মধ্যেও যদি কোনো কিছুর প্রোডাকশন হয়ে থাকে তো সেটাও কিন্তু ইন্ডিয়ার জিডিপিতে কাউন্ট হবে। মিলিটারি এস্টাবলিশমেন্ট ইন ফরেন কান্ট্রিজগুলোতে যে ইন্ডিয়ান মিলিটারি বেসমেন্ট আছে, হ্যাঁ, বা মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে, ডিফারেন্ট পারপাসে যখন এস্টাবলিশ করা হচ্ছে তখন ওইগুলোর যে প্রোডাকশানটা থাকে বা সার্ভিসেসটা থাকে সেগুলো কিন্তু ইন্ডিয়ার জিডিপিতে কাউন্ট হয়, ঠিক আছে। শিপস অ্যান্ড এয়ারক্রাফটস অপারেটিং বিটুইন টু কান্ট্রিজ, যদি সে ইন্ডিয়া থেকে বিলং করে, কোনো একটা শিপ, কোনো একটা এয়ারক্রাফটের ওনার যদি ইন্ডিয়ান হয়, হ্যাঁ, বা ইন্ডিয়ান হয়, তো তাহলে কিন্তু সে যদি বাইরের দেশের সাথেও কাজ করে থাকুক না কেন সেগুলো কিন্তু ইন্ডিয়ার জিডিপিতে
ইনক্লুড করা হবে। ইন্ডিয়ানস ওয়ার্কিং ইন দ্য ইন্ডিয়ান এম্বাসিজ অ্যাব্রড, যেই সকল ইন্ডিয়ানরা ফরেন কান্ট্রিতে ইন্ডিয়ান এম্বাসিস গুলোর মধ্যে কাজ করছে, তো তাদের যে সার্ভিসেস বা প্রোডাকশনগুলো থাকবে তার এগুলোও কিন্তু জিডিপিতে কাউন্ট করা হবে। ফরেন সিটিজেন্স লিভিং ইন এ ইন্ডিয়া ফর মোর দেন 1 ইয়ার ফর ওয়ার্ক পারপাস, ঠিক আছে। ফরেন সিটিজেনরা যারা ইন্ডিয়াতে থেকে 1 বছরের বেশি হয়ে গেছে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে থেকে কিছু একটা কাজ করছে, প্রোডাকশন করছে, তো এই সবগুলো জিনিস কিন্তু ইন্ডিয়ার ইয়েতে কাউন্ট করা হবে, ঠিক আছে, ইন্ডিয়ার জিডিপিতে কাউন্ট করা হবে। এবং ওই দেশে, যে দেশে কাজ করছে অ্যাম্বাসিসগুলোর মধ্যে ইন্ডিয়ানরা কাজ করছে, সেই দেশের জিডিপিতে কিন্তু কাউন্ট করা হবে না। তো চলো মুভ করি আমরা নেক্সটের দিকে। দেখো, হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট আমরা বুঝলাম যে কোনো একটা ফ্যাক্টরিতে, কোনো একটা যদি ফ্যাক্টরি থাকে, ফ্যাক্টরিটা চালানোর জন্য 4 ধরনের ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাকে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউরশিপ, ঠিক আছে। তো এদেরকে যেই পেমেন্টটা করতে হয় এটাই হচ্ছে ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। কোনো একটা কোম্পানি কিছু একটা প্রডিউস করছে, তো ওইটা প্রডিউস করার জন্য কোম্পানির যেই খরচাগুলো পড়ছে সেটাই হচ্ছে ফ্যাক্টর কস্ট, আমরা বুঝলাম সেগুলো আগের ভিডিওতেই। আচ্ছা, এখানে একটা জিনিস শুধু বোঝার আছে, দেখো এখানে কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে, ঠিক আছে। এই ফ্যাক্টরি কাস্টমারের কাছে যখন একটা কার সেল করছে, তখন কিন্তু সেটাকে জিডিপির মধ্যে কাউন্ট করা হয়। বা একটা টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা হচ্ছে টায়ার ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা যখন একটা কাস্টমারের কাছে একটা টায়ার সেল করছে, সেটাও কিন্তু কাউন্ট করা হচ্ছে। বাট একটা টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন গাড়ির কোম্পানির বা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে কোনো একটা প্রোডাক্ট সেল করছে, সেটা কাউন্ট করা হচ্ছে না, বিকজ এই কোম্পানিটার কাছে এই প্রোডাক্টটা কিন্তু হয়ে গেছে কি ইন্টারমিডিয়েট গুডস। ক্লিয়ার হয়েছে কথাটা? এই কোম্পানিটার কাছে, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে গুডসটা থাকে সেটা কিন্তু ইন্টারমিডিয়েট গুডস হয়ে যাচ্ছে, সেটা কাউন্ট করা হয় না জিডিপিতে। কোনটা কাউন্ট করা হবে? যেটা কার কাস্টমারের কাছে যখন বিক্রি করবে তখন কারের ফুল প্রোডাকশানটা তখন জিডিপিতে কাউন্ট করা হয়। আর টায়ার, যদি এই কোম্পানিটা যদি টায়ার বিক্রি করে কাস্টমারের কাছে, সেই টায়ারের প্রোডাকশানটাও কিন্তু কাউন্ট করা হবে। বাট কতগুলো টায়ার যেগুলো গাড়ির কোম্পানির কাছে বিক্রি হয় সেগুলো কাউন্ট করা হয় না, বিকজ এইগুলো কিন্তু অলরেডি এইখানে কাউন্ট হচ্ছে। এই টায়ারগুলো যখন একটা গাড়ির মধ্যে লাগে তখন সে কী হচ্ছে, গাড়িটার ভ্যালু এডিশন হচ্ছে। আর এই গাড়ি থেকে এই গাড়িটার যখন জিডিপিটা কাউন্ট করা হচ্ছে বা প্রোডাকশানটা কাউন্ট করা হচ্ছে, তখন অবভিয়াসলি এর মধ্যে টায়ারটাও চলে আসছে। তো ডাবল কাউন্টিংয়ের সমস্যাটা যেন না হয়, তাই এই গুডসগুলোকে বাদ দেওয়া হয়, ঠিক আছে। ইন্টারমিডিয়েট গুডসগুলোকে কিন্তু এক্সক্লুড করা হয় জিডিপি থেকে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, বুঝতে কোনো অসুবিধা নেই। তো চলো আমরা মুভ করি নেক্সটের দিকে। দেখো, এখন আমরা বুঝবো হোয়াট ইজ রিয়েল জিডিপি অ্যান্ড হোয়াট ইজ নমিনাল জিডিপি। তো রিয়েল জিডিপি বোঝার আগে আমরা বেস ইয়ার কি এই জিনিসটা বুঝবো। হোয়াট ইজ বেস ইয়ার? বেস ইয়ার হচ্ছে যখন জিডিপি ক্যালকুলেশন হয়, তখন জিডিপি ক্যালকুলেশনটা কিসের ভিত্তিতে হয়, হ্যাঁ, বা জিডিপি গ্রোথ রেট যখন আমরা বার করি সেটা কোনো একটা ইয়ারের সাথে তুলনা করে বার করতে হয়। এই বছরের জিডিপিটা কত সেটা তুলনা যখন আমি করব, কার সাথে করব? ডেফিনেটলি তার আগের বছরের সাথে করব বা যে কোনো একটা ইয়ারের সাথে করব। তো দেখো, যদি আমরা এই বছরের জিডিপি গ্রোথ রেট বার করার জন্য যদি আমরা শুধু আগের বছরের সাথে তুলনা করি, তাহলে সেই জিডিপিটা হয়ে যায় নমিনাল জিডিপি। আর যদি আমরা জিডিপিটা একটা স্ট্যান্ডার্ড ইয়ারের সাথে তুলনা করি, তখন সেটা হয়ে যায় রিয়েল জিডিপি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইয়ারটা কি? স্ট্যান্ডার্ড ইয়ারটা আপাতত চলছে 2011-12, ঠিক আছে। 2011-12কে সিলেক্ট করা হয়েছিল, যে ওই সময়ে 2011-12 যে জিডিপিটা ছিল সেটা ছিল একটা মানে বেশিও ছিল না কমও ছিল না, একটা স্ট্যান্ডার্ড জিডিপি ছিল। তো সবসময় জিডিপিটা তার সাথেই কিন্তু কাউন্ট করা হচ্ছে, ঠিক আছে। রিয়েল জিডিপি ইজ বেটার দেন নমিনাল জিডিপি। এই কারণে বলা হয় নমিনাল জিডিপি। দেখো 2023 বা 2024 যে জিডিপিটা হয়েছিল, আমি যদি 2025 জিডিপি এমনও হতে পারে যে জিডিপি 2024 থেকে 25 বাড়েইনি, মানে 2024 যা প্রোডাকশান ছিল 2025 সেম প্রোডাকশান,
বা 2023 যা প্রোডাকশান ছিল 2024 ধরো সেম প্রোডাকশান, তাহলে আমি কি বলবো জিডিপি গ্রোথ রেট জিরো। হ্যাঁ, জিডিপি গ্রোথ রেট জিরো। তো জিডিপি গ্রোথ রেট যদি জিরো আসে সেটা মানে অ্যাকচুয়ালি গ্রোথ তো আছে, বাট যেহেতু গ্রোথ রেট জিরো আসছে তো আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হবে যে ইন্ডিয়ার জিডিপি এবছর গ্রোই করেনি। তো ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে জিডিপি তো গ্রো করেছে ঠিকই, তাই কি করব আমরা একটা স্ট্যান্ডার্ড ইয়ারের সাথে তুলনা করব। সবসময় কি হয়, নমিনাল জিডিপি অনেক সময় জিরো হতে পারে। লাইক করোনার সময়ে নমিনাল জিডিপি কিন্তু নেগেটিভে চলে গেছিলো, করোনার সময় নমিনাল জিডিপি নেগেটিভে চলে গেছিলো এবং রিয়েল জিডিপি কিন্তু কিছু না কিছু একটা শো করছিল। ঠিক আছে, তো আমরা বুঝলাম হোয়াট ইজ রিয়েল জিডিপি যখন আমরা বেস ইয়ার প্রাইসটাকে কাউন্ট করব, এবং হোয়াট ইজ নমিনাল জিডিপি যখন আমরা কারেন্ট ইয়ার প্রাইসটাকে কাউন্ট করব। ঠিক আছে, রিয়েল জিডিপি ইজ বেটার দেন নমিনাল জিডিপি অ্যাজ ইট এলিমিনেটস দ্য ডিস্টর্টিং এফেক্টস অফ প্রাইস চেঞ্জ। দেখো প্রাইস চেঞ্জ হচ্ছে মানে ইনফ্লেশন হয়ে যাচ্ছে, রেগুলারলি আমাদের ইকোনমির মধ্যে ইনফ্লেশন হচ্ছে। ঠিক আছে, তো এই ইনফ্লেশনের সমস্যাটাকে দূর করার জন্য আমরা রিয়েল জিডিপিটাকে কাউন্ট করি এবং নমিনাল জিডিপিকে কাউন্ট করি না। চলো আমরা নেক্সটের দিকে মুভ করি। দেখো এরপরের আমাদের টপিক হচ্ছে এনডিপি, মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট, তো এনডিপির ফুল ফর্ম কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তো নেট ডোমেস্টিক প্রোডাক্ট শুধু এখানে দেখো গ্রসটা চেঞ্জ হয়ে নেট চলে আসলো। তো যখনই গ্রস থেকে নেট আসবে আমরা কি করি? ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করি। ঠিক আছে, তো দেখো এখানে ডোমেস্টিক প্রোডাক্টটা কিন্তু সেম আছে, শুধু এখন নেট হয়ে গেল। তো নেট যখন আমরা ওয়ার্ডটা ইউজ করব মনে রাখবে সবসময় এখানে আমরা ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করব। তো জিডিপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করি আমরা কি পেয়ে যাই? নেট পেয়ে যাই, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তো ডেপ্রিসিয়েশনটা কেন হচ্ছে? ঠিক আছে, ধরো কোনো একটা কোম্পানি কোনো এক বছর একটা মেশিনারি পারচেস করলো, তো মেশিনারি পারচেস করতে কিন্তু তার একটা খরচা হয়েছে। ঠিক আছে, তো মেশিনারি পারচেস করতে কিন্তু তার একটা খরচা হয়েছে, কিন্তু ইয়ার বাই ইয়ার যখন মেশিনটা ইউজ হয়ে যাচ্ছে তখন তার মধ্যে ডেফিনেটলি ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে, তার মধ্যে ক্ষয় হচ্ছে, মেশিনটা দিনের পর দিন তার ভ্যালু দিনের পর দিন কমছে। কিন্তু আমরা কিন্তু যখন কাউন্ট করি বা যখন ওই মেশিনটার জন্য ইন্টারেস্ট দেওয়া হয় সেই ইন্টারেস্টটা কিন্তু কম দেওয়া হয় না, ইন্টারেস্টটা কিন্তু প্রতি বছর সেম ইন্টারেস্টই দেওয়া হচ্ছে, কিন্তু ওই মেশিনটার কিন্তু ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, মেশিনটার ভ্যালু কমছে দিনের পর দিন, কিন্তু আমরা কিন্তু ইন্টারেস্টটা কিন্তু সেম পে করছি। তো এই যে সমস্যাটা, ডেপ্রিসিয়েশন হওয়া সত্ত্বেও এই যে মেশিনটার জন্য ইন্টারেস্ট পে করা হচ্ছে, তো সেই সমস্যাটা যেন না থাকে তার জন্য আমরা কি করি? ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করি। তো গ্রস থেকে আমরা এই কারণে নেটে আসি ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে। So the cost, দেখো এখানে cost associated with depreciation of capital goods in a year is subtracted from the GDP to get NDP. এনডিপি বার করার সময় আমরা কী করি? জাস্ট আমরা ডেপ্রিসিয়েশনটাকে কাউন্ট করি না, জিডিপি থেকে আমরা ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করি, আমরা কী পেয়ে যাই? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। চলো আমরা মুভ করি নেক্সটের দিকে। আচ্ছা, এইবার আমরা দেখো চলে আসলাম জিএনপিতে। দেখো জিএনপি কি? জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দেখো জিডিপির সময় আমরা কি পড়েছিলাম? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এখানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে এখন গ্রস ঠিক আছে, জায়গায় আছে, প্রোডাক্ট জায়গায় আছে, শুধু ডোমেস্টিকটা চেঞ্জ হয়ে ন্যাশনাল চলে এসেছে। ঠিক আছে, এবার দেখো তো ন্যাশনাল আমরা কখন বলবো? যখন জিডিপির মধ্যে আমরা কি করেছিলাম? বাউন্ডারিকে আমরা ধরেছিলাম, বাউন্ডারির মধ্যে যারা যারা প্রোডাকশন করবে সেই সবগুলো কাউন্ট করেছিলাম। কিন্তু এখন আমরা শুধুই বাউন্ডারি না, বাউন্ডারির বাইরেও যারা ইন্ডিয়ানরা কাজ করছে অন্য কোনো দেশের মধ্যে, ইন্ডিয়ানরা যদি অন্য কোনো দেশের মধ্যে কাজ করে থাকে সেই কাজগুলোকেও কিন্তু আমরা এখানে কাউন্ট করবো এখন। ঠিক আছে, তো ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যে কাজগুলো হচ্ছে প্লাস ইন্ডিয়ানরা বাইরে গিয়ে যে গুলো কাউন্ট করছে সেগুলো কিন্তু এখন কাউন্ট করা হবে।
ইন্ডিয়ানরা বা এনআরআইরা যে প্রোডাকশনটা করছে সেটা কিন্তু কাউন্ট করা হবে। দেখো, ভ্যালু অফ অল গুডস অ্যান্ড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই ন্যাশনালস, মানে সকল ইন্ডিয়ানদের দ্বারা যে প্রোডাকশনটা হয় ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার, ইররেসপেক্টিভ অফ দ্য প্লেস অফ প্রোডাকশন। ঠিক আছে, প্লেস অফ প্রোডাকশনের কোনো ইয়ে নেই বা দরকার নেই এখানে। যেখানেই ন্যাশনালিস্টরা থাকুক সেখানে থেকেই ন্যাশনালিস্টরা যা ইনকাম করছে সেটা জিএনপিতে কাউন্ট করা হচ্ছে, জিডিপিতে কাউন্ট করা হচ্ছে না, কিন্তু জিএনপিতে কাউন্ট করা হচ্ছে। ঠিক আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দেখো এখানে এনএফআইএ একটা টার্ম আসলো। এনএফআইএ কি? এনএফ হচ্ছে নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। ঠিক আছে, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড যেটা ক্যালকুলেশন করা হচ্ছে, অলওয়েজ অ্যাপিয়ার্স টু বি নেগেটিভ। আচ্ছা, জিএনপির ক্যালকুলেশনের মধ্যে আমরা জিডিপি পেয়েছি, জিডিপির সাথে আমরা এনএফআইএ অ্যাড করছি। দেখো, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। আচ্ছা, এনএফআইএটা কী জিনিস? এনএফআইএটা হচ্ছে টোটাল ইনকাম আর্ন বাই ন্যাশনালস, হ্যাঁ, মাইনাস টোটাল ইনকাম আর্ন বাই ফরেনার্স ফ্রম দ্য কান্ট্রি। আচ্ছা, এইখানে আমরা বাউন্ডারির মধ্যে যে সকল জিএনপি কাউন্ট করার সময় একটা কথা আমি বলা হয়নি, বলে দিচ্ছি। জিএনপি কাউন্ট করার সময় ইন্ডিয়ার বর্ডারের মধ্যে যেই সকল ফরেনাররা যে প্রোডাকশনটা করছে সেই প্রোডাকশনটাকে কিন্তু আমরা মাইনাস করি, এবং ইন্ডিয়ানরা কান্ট্রির বাইরে থেকে যে প্রোডাকশনটা করছে সেটাকে প্লাস করি, এবং ফরেনাররা যেটা ইন্ডিয়াতে থেকে প্রোডাকশন করছে সেটাকে মাইনাস করি। ঠিক আছে, তো নাফিয়াটা দেখো কী ক্যালকুলেট করছে না, নেট ইনকামটা, ইন্ডিয়ার নেট ইনকামটাকে কাউন্ট করছে। তো বাইরে থেকে, আউট অফ ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার যে ইনকামটা, হ্যাঁ, সেটা থেকে আমরা মাইনাস করি কাকে? ইন্ডিয়া থেকে যে ইনকামটা ফরেনাররা নিয়ে যায় সেটাকে আমরা মাইনাস করছি। ঠিক আছে, তো এই ফ্যাক্টরটাই হচ্ছে নাফিয়া, এনএফআই, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় এই ক্ষেত্রে ইন্ডিয়ার ইনকাম ফরেনাররা যেটা নিয়ে যায় তার থেকে কম হয়। ঠিক আছে, ফরেনাররা যেটা ইন্ডিয়া থেকে বেরিয়ে যায়, যে ইনকামটা ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে সেই অ্যামাউন্টটা বড়, এবং ইন্ডিয়াতে যে ইনকামটা আসছে, ইনকামিংটা, সেটা কিন্তু হয় ছোট। ঠিক আছে, সেটা হয় ছোট, এই কারণে এই ফ্যাক্টরটা কিন্তু সবসময় নেগেটিভই আসে, অলওয়েজ নেগেটিভই আসে। এটাই বলা হয়েছে এখানে, নাফিয়া ইজ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড হুইচ ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ ইন নেচার, অলওয়েজ নেগেটিভ ইন নেচার হয়। সো ভ্যালু অফ জিএনপি ইন কেস অফ ইন্ডিয়া ইজ স্মলার দেন জিডিপি। ঠিক আছে, তো যেহেতু এখানে আমরা প্লাস দিয়েছি, বাট যেহেতু নাফিয়াটা ইটসেলফ ইজ নেগেটিভ, তো আলটিমেটলি কী হয়, জিএনপি ইজ অলওয়েজ লেস দেন জিডিপি হয়। হ্যাঁ, সেটার কারণটা কি? কারণটা হচ্ছে নেট ফরেন ইনকামটা যেটা হয় সেটা কিন্তু তোমার নেগেটিভ আসছে আমাদের সব সময়। যদি পজিটিভ আসতো তো ডেফিনেটলি সেটা বড় হতো, বাট যেহেতু এটা নেগেটিভ আসছে তো জিএনপি ছোট হয়, জিডিপি বড় হয়। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে জিএনপিটা জিডিপি থেকে আরেকটু বেটার ইন্ডিকেটর। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যদি জিএনপিতে ক্যালকুলেট করি সেটা আরেকটু বেটার জিডিপির থেকে। দেখো এখানে একটা এক্সাম্পল দিলাম আমরা, হন্ডা ম্যানুফ্যাকচারস কার্স ইন ইউএসএ বাট ইনকর্পোরেটেড ইন জাপান। হন্ডা কার কোথায় ম্যানুফ্যাকচার করে? ইউএসএতে, কিন্তু ইনকর্পোরেটেড ইন জাপান। সো ইনকাম আর্নড বাই হন্ডা উইল বি কাউন্টেড অ্যাজ জিডিপি ইন ইউএসএ। তো হন্ডার ইনকামটা কিন্তু ইউএসএতে যেহেতু প্রোডাকশনটা হচ্ছে, ইউএসএর জিডিপিতে কাউন্ট হবে। হন্ডা কারগুলোকে ম্যানুফ্যাকচার করছে কিন্তু ইউএসএতে, হ্যাঁ, যে কারগুলোকে ইউএসএতে ম্যানুফ্যাকচার করছে সেই কারগুলো কিন্তু ইউএসএর জিডিপিতে কাউন্ট করা হবে, জিএনপিতে কাউন্ট করা হবে না। কিন্তু যেহেতু হন্ডা ইজ এ কোম্পানি অফ জাপান, তো জাপানের জিএনপিতে কাউন্ট করা হবে, মানে যে পোর্শনগুলো ইউএসএতে ম্যানুফ্যাকচার হচ্ছে অবভিয়াসলি, আর যে পোর্শনটা জাপানে ম্যানুফ্যাকচার হচ্ছে সেই পোর্শনটা তো অবভিয়াসলি জিডিপিতে কাউন্ট করা হবে জাপানের। কিন্তু ইউএসএতে যে প্রোডাকশনটা হচ্ছে সেটা জাপানের জিএনপিতে কাউন্ট করা হবে, জিডিপিতে কাউন্ট করা হবে না। তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই এখানে। আরেকটা এক্সাম্পল আমরা দেখছি, সেটা আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, নেসলে প্রডিউসেস ম্যাগি ইন ইন্ডিয়া। নেসলে ইন্ডিয়াতে ম্যাগি প্রডিউস করছে, বাট ইজ ইনকর্পোরেটেড ইন সুইজারল্যান্ড। তো নেসলে কি হচ্ছে, এটা সুইজারল্যান্ডের কোম্পানি। তো সো ইনকাম আর্ন বাই নেসলে বাই প্রডিউসিং ম্যাগি
ইন ইন্ডিয়া কন্ট্রিবিউটস টু জিডিপি অফ ইন্ডিয়া। তো যেহেতু ইন্ডিয়াতে প্রডিউস করছে এবং ইন্ডিয়াতে সেল করছে, তো ইন্ডিয়ার জিডিপিতে কাউন্ট করা হচ্ছে, বাট সুইজারল্যান্ডের জিএনপিতে কাউন্ট করা হচ্ছে। ঠিক আছে, সুইজারল্যান্ডের জিএনপিতে কাউন্ট করা হচ্ছে নেসলের প্রোডাকশনটাকে। ঠিক আছে, সুইজারল্যান্ডের জিডিপিতেও কিন্তু ইন্ডিয়ার প্রোডাকশনটাকে কাউন্ট করা হবে না। ঠিক আছে, তো আশা করি জিএনপি জিডিপি বুঝতে কোনো অসুবিধা নেই। জিডিপি হচ্ছে বর্ডারের মধ্যে একটা বর্ডার কনসেপ্ট, বর্ডারের মধ্যে যা প্রোডাকশন হচ্ছে, এবং জিএনপি হচ্ছে ন্যাশনালসদের দ্বারা যে প্রোডাকশনটা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এরপর আমরা চলে আসছি এনএনপি। এখন আমরা গ্রস আর ডোমেস্টিক এই দুটোকেই চেঞ্জ করে দিলাম। কি করলাম? নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তো দেখো এখন আমরা কি করব, গ্রস থেকে নেট আসতে গেলে আমরা কি করি, কি করতাম? ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করলাম। হ্যাঁ, প্লাস আমরা আর ডোমেস্টিক থেকে ন্যাশনাল আসতে গেলে কি করতে হয়? আমাদের নাফিয়াকে অ্যাড করতে হয়। তো জিডিপির সাথে আমরা নাফিয়াকে অ্যাড করলাম, ডেপ্রিসিয়েশনকে মাইনাস করলাম, আমরা কি পেয়ে গেলাম? নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, দেখো কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর। এখানে এইভাবে যদি মনে রাখো, তোমাদের কিন্তু এই টার্মগুলোতে কনফিউশন আসবে না। তো ডোমেস্টিক থেকে ন্যাশনালে আসতে আমরা কি করতাম? গ্রস থেকে নেটে আসতে গেলে আমরা ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করতাম, আর ডোমেস্টিক থেকে ন্যাশনালে আসতে গেলে আমরা কি করতাম? নাফিয়াকে অ্যাড করতাম। তো এই দুটো কাজই যখন আমরা করলাম, তখন সেটা কিন্তু নেট ন্যাশনাল প্রোডাক্ট হয়ে গেছে। ইট ইজ দ্য নেট প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস বাই ন্যাশনালস ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। ঠিক আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে জিএনপি, যেটা আমরা এক্ষুনি বুঝলাম, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমরা ডেপ্রিসিয়েশনটাকে শুধু মাইনাস করেছি, আমরা কি পেয়ে গেলাম? নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো আমরা এতক্ষণ চারটে কিন্তু আমরা ইন্ডিকেটর দেখলাম। কি দেখলাম? জিডিপি দেখলাম, তারপর দেখলাম কি এনডিপি, তারপর দেখলাম কি জিএনপি, তারপর আমরা দেখলাম কি এনএনপি। তো এই চারটে ইন্ডিকেটরের মধ্যে সবচেয়ে পিওর ইন্ডিকেটর কিন্তু আমাদের হচ্ছে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, এই সবগুলো প্রোডাক্ট থেকে কিছু না কিছু ছেকে আমরা কিন্তু লাস্টে যখন এনএনপি পেলাম, নেট ন্যাশনাল প্রোডাক্ট, তো নেট ন্যাশনাল প্রোডাক্টটি কিন্তু হচ্ছে এই চারটের মধ্যে বেস্ট ইন্ডিকেটর, এবং এই এনএনপি থেকেই কিন্তু ন্যাশনাল ইনকাম কাউন্ট করা হয়ে থাকে। ঠিক আছে, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তো যখন ন্যাশনাল ইনকামের ফার্স্ট ডিফিনেশনটা পড়েছিলাম, আমরা খুব সিম্পল ওয়েতে পড়েছিলাম, বাট এখন আমরা বলছি যে ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এনএনপি, মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, একটু আমরা বুঝে নিই যে হোয়াট ইজ মার্কেট প্রাইস অ্যান্ড হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট, এবং এদের মধ্যে কী ডিফারেন্স। দেখো, মার্কেট প্রাইস হচ্ছে সেই প্রাইস যেই প্রাইসে কোনো একজন কাস্টমার একটা প্রোডাক্ট মার্কেট থেকে পারচেজ করে। ঠিক আছে, সেটা এমআরপিতে হতে পারে, বা এমআরপি থেকে কিছু একটা কমে আমরা কিন্তু পারচেস করি। হ্যাঁ, দোকানদাররা অনেক সময় আমাদের ডিসকাউন্ট দেয়, তো ডিসকাউন্ট দিলে আমরা কিছু একটা কমে পারচেস করি, অথবা এমআরপিতে পারচেস করি। তো সেই ভ্যালুটা কিন্তু হচ্ছে মার্কেট প্রাইস। আর ফ্যাক্টর কস্ট কি? ফ্যাক্টর কস্ট হচ্ছে কোম্পানি থেকে, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার থেকে যখন প্রোডাক্টটা বেরোয়, তখন যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। লাইক কোনো একটা ম্যানুফ্যাকচারার, যখন মিডলম্যান বা ডিস্ট্রিবিউটরদের কাছে যে রেটে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবে, সেটাই হচ্ছে কিন্তু ফ্যাক্টর কস্ট, সেটা ম্যানুফ্যাকচারারের কস্ট। ম্যানুফ্যাকচারারের যে কস্টটা থাকে সেটাই কিন্তু হচ্ছে ফ্যাক্টর কস্ট, এবং এর সাথে ট্যাক্স অ্যাড হয়। ঠিক আছে, বা মিডলম্যান বা ডিস্ট্রিবিউটরদের একটা প্রফিট অ্যাড হয়, করার পর তারপরে কিন্তু কাস্টমারের কাছে আসে, তো কাস্টমার কিন্তু সেটা মার্কেট প্রাইসে পারচেস করে। তো আশা করি ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস সেটা দুটোই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো, তো যখন আমরা এনএনপি ক্যালকুলেট করব অ্যাট ফ্যাক্টর কস্ট, যখন আমরা ফ্যাক্টর কস্টগুলোকে শুধু নেব, মার্কেট প্রাইসটাকে নেব না, শুধু ফ্যাক্টর কস্টগুলোকে নেব, তখন কিন্তু আমরা পাই কি? ন্যাশনাল ইনকাম।
তো ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু দেখো এনএনপি এট ফ্যাক্টর কস্ট, এনএনপি এট মার্কেট প্রাইস। এবার দেখো ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসতে গিয়ে আমরা কী করি, দেখো জিডিপি এট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু জিডিপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। দেখো তো মার্কেট ফ্যাক্টর কস্টের সাথে ট্যাক্স অ্যাড হয় মাইনাস কী হয়, সাবসিডিজ। হ্যাঁ, গভর্নমেন্ট যে সাবসিডিগুলো দিয়েছিল ম্যানুফ্যাকচারারকে সেগুলোকে আমরা মাইনাস করতে হয়, সেগুলো মাইনাস করে আমরা কি পাই, আমরা মার্কেট প্রাইস পাই। ঠিক আছে, মার্কেট প্রাইস পাই। তো দেখো এনএনপি এট মার্কেট প্রাইস মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ করে আমরা কি পেয়ে গেলাম, এনএনপি এট ফ্যাক্টর কস্ট, এবং এইটাই কিন্তু হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটাকে কন্টিনিউ করবো এবং চ্যাপ্টারটাকে শেষ করব। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ টিসিএস মন্ত্রা।